পরীটা আমাদের বাড়িতে এসেছে প্রায় ১০-১২ দিন হয়ে গিয়েছে। এই ১০-১২ দিন তার সঙ্গে আমার এমন সখ্যতা হয়ে উঠেছে যে তার সঙ্গে গল্প না করলে এখন আমার ভালো লাগে না। আমি সারাদিন পরীটার সঙ্গেই থাকি এবং সে আমার সঙ্গে সঙ্গেই লেগে থাকে। আমি যদি মাঠে যাই তাহলে সে আমার সঙ্গে সঙ্গে মাঠে গিয়ে মাঠের সমস্ত কাজকাম দেখে এবং আমার আশেপাশেই থাকে। আমার সঙ্গে যে একটা পরী আছে সেটা আমার বাসার আশেপাশের কেউই জানে না, এমনকি আমার বন্ধু-বান্ধবও না। তার সঙ্গে আমার বেশ ভালো সময় কাটছিল। কিন্তু সেদিন রাত্রেবেলা আমি ঘুম থেকে উঠে যখন বাইরে আসি, এসে বাথরুম থেকে বের হয়ে যখন জঙ্গলের দিকে তাকাই, তাকেই আমি দেখতে পাই যে দুটো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে এবং তাদের মাথায় এক ধরনের হুডি পরা। তারা এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন আমাকে খেয়ে ফেলবে এবং আমার চোখের পলকে গায়েব হয়ে যায়। আমি তখন বুঝতে পারি যে এরা নিশ্চয়ই কোনো মানুষ ছিল না, এরা নিশ্চয়ই কোনো জিন ছিল এবং সিদ্রাহুর ভাই বোন ছিল। কারণ সে বলেছিল যে সিদ্রাহু এখানে পালিয়ে এসেছে কারণ সে মানুষের পৃথিবীতে ঘুরতে চায়, মানুষের সঙ্গে থাকতে চায়, কিন্তু তার ভাইরা সেটা মেনে নিতে চায় না। এই জন্য সম্ভবত এখানে এসেছে। আর সম্ভবত ওরা টের পেয়েছে যে পরী মেয়েটি আমার সঙ্গে আছে। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে ঘরের ভিতরে এসে দরজা লাগিয়ে দিলাম এবং আমি তখন হাঁফাচ্ছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। আমি কি সিদ্রাহুকে বলবো পরীটা এতক্ষণও ঘুমাচ্ছে? তার কি সুন্দর মায়াবী চেহারা। আমার বিছানার ওপর সে এমনভাবে ঘুমিয়ে আছে, তার শরীরের কাপড় ঠিক নেই। তারপর আমি আমার চোখকে সংযত করলাম, কারণ পরী মেয়েটা অসম্ভব রকমের রূপবতী হওয়ার সঙ্গে সঙ্গেই সে একটা যুবতীও বটে। সেহেতু নিজের ঘরে এরকম একটা যুবতী মেয়ে রেখে অন্য জায়গায় ঘুমানো একটু কষ্টকরী বিষয়। আমি তখন তার দিকে তাকিয়ে রইলাম। বেশ খানিক্ষণ পর সে চোখ খুলে আমার দিকে তাকালো। সে সাধারণত রাত্রেবেলা ঘুমায় না, জেগে থাকে, কিন্তু এখন প্রায় মধ্যরাতের শেষ অংশ, মানে শেষ রাত প্রায়, এখন ঘুমিয়ে পড়েছে। আর এখানে ১০-১২ দিন থাকার কারণে তার অভ্যাস একটু পরিবর্তন হয়ে গিয়েছে। রাত্রেবেলা এখন আমার সঙ্গে সে ঘুমায় আর দিনের বেলা ঘুরে বেড়ায়। শুরুতে কয়েকদিন তো আমাকে রাত্রেবেলা বেশ জ্বালাতো, বলতো গল্প করতে হবে, ১টা-২টা পর্যন্ত জাগিয়ে রাখতো। কিন্তু এর মাঝখানে গল্প শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়তাম। সেই মুহূর্তে সে আচমকা জেগে উঠল এবং জেগে উঠে আমাকে বলল, কি ব্যাপার, এরকমভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে, কি দেখছো? সে তার ওড়নাটা নিয়ে কাপড় ঠিক করে নিল। এটা আমার ছোট বোনের কাপড়, তাকে পরতে দেওয়া হয়েছে, কিন্তু তাকে এত মায়াবী লাগছিল। আমি তখন বললাম যে না, কিছু না, আসলে বাইরে গিয়েছিলাম তো, একটা অদ্ভুত জিনিস দেখে ভয় পেয়েছি এবং চলে আসলাম। তখন সে বলল, কি, তোমাকে কে ভয় দিয়েছে? দেখি তো কে ভয় দিয়েছে তার এত বড় সাহস। তখন আমি বলে উঠলাম, আসলে ওইগুলো মনে হয় তোমার ভাইয়েরা ছিল। কারণ হচ্ছে ওদেরকে দেখতে একদম ছায়ামূর্তির মতো ছিল এবং ওরা আকস্মিকভাবে গায়েব হয়ে যায়। এই কথা শুনে তখন সে বলল, কি বলছো, আমার ভাইয়েরা এ পর্যন্ত পৌঁছে গিয়েছে? তবে চিন্তা করো না, ও তোমার কাছে আসতে পারবে না, কারণ তোমাদের বাড়িতে ওরা প্রবেশ করতে পারছে না, এই জন্য আসতে পারছে না। আর দিনের বেলা তো ওরা আসবে না, আর রাত্রেবেলা তো আমি আর তুমি বের হচ্ছি না, তাই না? সে তো কোনো সমস্যা নেই। আমি বললাম, কেন প্রবেশ করতে পারছে না? তখন ও বলল যে তোমাদের বাড়িতে নিশ্চয়ই এমন কিছু আছে যার কারণে ওরা ভেতরে প্রবেশ করতে ভয় পাচ্ছে। তুমি চিন্তা করো না, ওরা আসলেও আমি ওদের সঙ্গে যাব না, আমি আরও কিছুদিন তোমার সঙ্গে থাকবো। তোমার সঙ্গে থাকতে আমার বেশ ভালো লাগছে। তোমার সঙ্গে স্কুলে যাওয়া, তারপর সেখান থেকে ফেরা, আবার খেলতে যাওয়া, সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লাগছে বিষয়গুলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমার কোনো সমস্যা নেই। তবে তোমার ভাইদের সঙ্গে চলে যাওয়া উচিত মনে হয়। এখানে অনেক খতরার সম্মুখীন হবা। বিশেষ করে প্রথম যখন আমি দেখেছিলাম এখানে তোমাকে, তখন মনে হয়েছিল তুমি ফাজলামি করছো, কিন্তু তুমি যে সত্যি একটা জিন সেটা আমি জানার পর এখন আমার কাছে মনে হচ্ছে যে এত সুন্দর একটা মেয়ে জিন আমার ঘরে আমার বিছানায় ঘুমাচ্ছে, এটা আশ্চর্যের বিষয় না? সে একটু হেসে উঠলো, বলল কি যে আশ্চর্যের হওয়ার কি আছে, আমি একটা জিন, তুমি একটা মানুষ, আর জিনরা বিশেষ করে পরী মেয়েরা সুন্দর হয় সেটা স্বাভাবিক বিষয়। আমার যে রূপ যৌবন দেখছো এরকম আমাদের ওইখানকার সব মেয়েরই আছে, সে তো আমার স্পেশাল কোনো কিছু নেই। তুমি যে আমাকে স্পেশাল মনে করছো সেজন্য তোমাকে ধন্যবাদ। তুমি এখন ঘুমিয়ে পড়ো তো। তখন আমি বললাম যে আমার আসলে ঘুম পাচ্ছে, আমি ভয়ও লাগছে, কি করবো, এখানে আমার ঘুমাতে ইচ্ছে করছে না। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার পাশে শো। আমি বললাম যে তোমার পাশে শুলে কোনো সমস্যা হবে না তো? সে বলল, সমস্যা হবে কি, তুমি আমার গায়ের উপর উঠে না আসলেই হলো, তাহলে কোনো সমস্যা হবে না। আমি তখন মাঝখানে কোলবালিশ দিলাম এবং জানালার ওই পাশে গিয়ে তখন শুয়ে পড়লাম। আমার বুক তখন ধরফর করছিল, কারণ ওর গায়ের ঘ্রাণ আমাকে যেন ঘুমাতে দিচ্ছিল না। আর এমনিতে আমার একটু ভয় লাগছিল, কারণ জিনগুলো এসে যদি আমাকে তুলে নিয়ে যায়। সেই জন্য তখন আমি সিদ্রার সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন?
স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গল্পের দ্বিতীয় এপিসোডে। এই গল্পের প্রথম এপিসোড যারা এখন পর্যন্ত দেখেননি অবশ্যই এই চ্যানেল ফলো করে ভেতরে গিয়ে প্রথম এপিসোডটি দেখে আসুন, না হলে এই গল্পের দ্বিতীয় এপিসোডের হয়তো কিছু বুঝতে পারবেন না। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরেকটা কথা, আমাদের চ্যানেলের রিচ অনেক বেশি ডাউন হয়ে গিয়েছে। আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করুন, সেটা লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বেশি করে কমেন্ট করলে আমাদের চ্যানেলের রিচ বাড়বে এবং আপনাদের জন্য নিয়মিত গল্প নিয়ে আসতে পারবো। সে তো বেশি বেশি করে রিচ বাড়িয়ে আমাদের কমিউনিটিকে বড় করতে সাহায্য করুন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব এই গল্পের পরবর্তী অংশে। পরের দিন সকালবেলা উঠে আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ আমি যখন চোখ মেললাম আমি দেখলাম মাঝখানের কোলবালিশ টোলবালিশ কোনো কিছু নেই। সিদ্রাহ আমাকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন মনে হচ্ছে যে সে আমার বউ, এবং আমি উঠে এমন লজ্জা পেয়ে গেলাম। তার মুখে আমার মুখ একদম কাছাকাছি, সে আমাকে জড়িয়ে ধরে আমার গায়ের উপর পা দিয়ে শুয়ে আছে। আমিও যে একটু দেরি করে ঘুমিয়েছি বলে আমার ঘুমটা গাঢ় হয়েছে, কিচ্ছু টের পাইনি। আমি তার পাটা আমার শরীর থেকে নামালাম, হাতটা নামিয়ে তখন বিছানা থেকে নেমে গেলাম। আমার তখন বুক ধরফর করছিল। তখন ঘুম থেকে উঠে আমি বাইরে থেকে তাকিয়ে বেশ লজ্জা পেয়ে এখান থেকে চলে আসলাম বাইরে। আসার পর সকালের কার্যক্রম শেষ করলাম। তারপর সবকিছু শেষ করে যখন ঘরের ভিতরে ঢুকলাম দেখলাম সিদ্রাহু একদম এলোমেলো বিক্ষিপ্ত চোখে চুপচাপ বসে আছে। আমাকে বলল, তুমি কখন উঠেছো? আমাকে রেখে চলে গিয়েছো? তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আসো, আর আমি গোসল করব। আমি বললাম, তোমাকে এখন গোসল করতে কোথায় নিয়ে যাব? তুমি না রাত্রেবেলা গোসল করো। ও বললো কিছু, তুমি চলো। তাই বলে ও আমার কাঁধে হাত দিল, বললো চলো, মানে এমনভাবে বলছে যেন ওর কথা না শুনলে আমার আর কোনো কিছু করারই থাকবে না। তারপর যাই হোক, ওই সকালবেলা ওকে নিয়ে পুকুর ঘাটে গেলাম। পুকুর ঘাটে তো সকালবেলা তখন মানুষ টানুষ থাকে, আমি তখন ওদেরকে ভাগায় দিলাম, বললাম তোর ওই পাশে যা, ওই পাশে গিয়ে যেমন চা তাই কর গিয়ে। আমাদের এই পাশের পুকুর ঘাটে সুন্দরভাবে শান বাঁধানো। তো তারপর আমি ওকে বললাম যাও গোসল করো। ও তখন পানিতে নামলো। তো ওই মুহূর্তে পানিটা হচ্ছে গিয়ে ও যখন নামলো তখন পানিটা নড়াচড়া করছিল। তো সেই মুহূর্তে ওইখান দিয়ে আমার এক চাচা যাচ্ছিলেন। চাচা বললেন কি যে, কি রে পানি নড়তেছে কেন? কাউরে দেখি নড়তেছে পানি নড়ে হুদা কামে। আমি বললাম, চাচা যান, এইখানে আছে আমার এক বন্ধু আছে। তাই বলতেই আমি আবার সেখানে ছাপ দিলাম, যাতে তার কোনো সন্দেহ না হয় যে পানি কেন নড়তেছে। তাই বললাম কি যে পানি এই যে এই জন্য নড়তেছে, দেখো, এই তুই ওঠ। তাই বলে ওকে বারবার আমি হচ্ছে উঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু সিদ্রাহু তো আমার সঙ্গেই ছিল। তো আমি সিদ্রাহুকে তখন আমার কাছাকাছি জড়িয়ে ধরলাম, কারণ হচ্ছে পানি একসাথে এক জায়গায় নড়লে বোঝা যাবে। তো চাচাজন তখন দেখলেন, দেখে এসে তখন সেখান থেকে চলে গেল। সিদ্রাহু এবং আমার বুক একসঙ্গে লেগে আছে। আমার এত পরিমাণ লজ্জা লাগলো, আমি তখন ওকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম। ও নিজেও বেশ খানিকটা লজ্জা পেয়েছে, কারণ ওর পুরো শরীর ভিজে একদম চুপসে আছে। ও তখন গোসল করলো, চুলগুলো সমস্ত কিছু ভিজে টিজে আছে। আমি তখন উপরে চলে আসলাম। আমার নিজের কাপড়ও তখন কেমন যেন একদম চুপসে গেল। আমি তখন উঠে আসলাম, উঠে ওখানে বসে পড়লাম। আমার বুক ধরফর করছিল। ও তখন উঠে এসে বললো কি যে, তুমি নামলে কিসের জন্য, আর আমাকে এরকমভাবে জড়িয়ে ধরলে কেন? আমি বললাম যে ওই চাচা যান পানি নড়তে দেখেছে, তোমাকে তো দেখেনি, সে তো উনি সন্দেহ করবে, সেজন্য আমি নেমে। ও তখন বললো, ও আচ্ছা, আমি তো তাকে দেখিনি। আমি বললাম কি যে, দেখবা কিসের জন্য? তুমি তো এসব বিষয়ে খেয়াল রাখো না, আমাকেই খেয়াল রাখতে হয়। কত যে অদ্ভুত অদ্ভুত ঘটনা তুমি ঘটাচ্ছ, এইগুলো যদি কেউ জানতে পারে তাহলে আমাকে একদম মেরে তক্তা বানিয়ে ফেলবে। ও বললো কি যে, কে মারবে? তোমাকে কে মারবে? তোমাকে মারার মতো কেউ আছে এখানে? একদম তাদেরকে মারবো না আমি। তুমি বেশ লক্ষ্মী একটা ছেলে। তারপর ও এখান থেকে উঠে ওইখানের সামনে গিয়ে মাথা মুছে কাপড় চেঞ্জ করে নিল ঘরের ভিতরে গিয়ে। আমি বললাম যে, খাবে না তুমি? ও বললো, না, খেতে ইচ্ছে করছে না, চলো আজকে একটু তোমাদের গ্রামটা ঘুরে আসি। আমি বললাম, দিনের বেলা গ্রাম ঘুরবে? কেমন অদ্ভুত লাগবে না? ও বললো, চলো তো, তুমি এত কথা বলো না। দিনের বেলা গ্রাম ঘুরতে বের হলো। আমি ওদিনকে না মাঠে গেলাম না আমি কলেজে গেলাম, কোনো কিছু না করে তখন আমি ওর সঙ্গে চলে গেলাম হচ্ছে কি ঘুরতে। গ্রামের এই পাশ ওই পাশ সমস্ত জায়গা ঘুরে দেখছি, নদীর পাড়, খাল পাড়, ভিটা, স্কুল মাঠ এবং অন্যান্য সমস্ত জায়গা। এমনকি ফসলের মাঠে যখন গেলাম, ও তখন বললো কি যে, এই সবুজ প্রকৃতি সমস্ত কিছু আমার কাছে খুব ভালো লাগে, তোমাদের গ্রামটা আসলে খুব সুন্দর, এত মায়াবী। ওই মুহূর্তে আমি এবং ও দক্ষিণের কাঁচা রাস্তা দিয়ে বাড়ির দিকে হেঁটে আসছিলাম। ঠিক সেই মুহূর্তে একটা কুকুর ওকে দেখে ঘেউ ঘেউ করে ওঠে। ও একদমই পাশ থেকে ঘেউ ঘেউ করে ওঠে, কারণ কুকুরটাকে দেখতে পাচ্ছিল, অন্য কেউ দেখতে পাক আর না পাক। ওর সঙ্গে সঙ্গে লাফ দিয়ে আমাকে জড়িয়ে ধরে, এমনভাবে জড়িয়ে ধরে যে ওর পুরো শরীর আমার শরীরের সঙ্গে লেপটে যায়। আমি তখন এতখানি লজ্জা পাচ্ছিলাম। ও তখন আমাকে বলে যে, ও কুকুরটাকে সরাও, আমাকে কামড় দিবে।
আমি তখন বললাম, আহা বাবা, কিছু হবে না। ও তখন আমাকে জড়িয়ে ধরে রেখেছে এত শক্ত করে, আমাকে ছাড়বেই না। আমার আরো তখন বুক ধরফর করতে শুরু করলো। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। তারপর ও আমাকে এমনভাবে চেপে ধরেছে, আমি তখন কুকুরটাকে সেখান থেকে মেরে সরিয়ে দিলাম। কুকুরটা সেখান থেকে সরে গেল। ও তখন আমাকে ছেড়ে দিল। ও নিজেও বেশ খানিকটা লজ্জা পেয়েছে। ওর প্রতি আমার একটা অন্যরকম কেন যেন দিন দিন আবেগ এবং সমস্ত কিছু বেড়ে যাচ্ছে। ওর কেন হচ্ছে, ওর কি হচ্ছে সেটা তো জানি না। একটা ছেলে এবং মেয়ে যখন একত্রে এক জায়গায় থাকে তখন একে অন্যের সঙ্গে এক ধরনের ভালোবাসা ভাব এরকম হয়ে যায়, সেটা স্বাভাবিক বিষয়। এটা আগে শুনেছিলাম, কিন্তু ইদানিং কেন যেন ওর প্রতি আমার টান অনুভব হচ্ছে। আগে এরকমটা হয়নি এবং আগে দেখে মনেও হয়নি যে ওকে ভালোবাসা উচিত, কিন্তু এরকমটা আমার ইদানিং কেন যেন হচ্ছে। ও আমার কাছে আসলে আমার বুকের ধড়ফড়ানি অনেক বেশি বেড়ে যায়। প্রায় 15 দিন হয়েছে আমি এবং ও একসঙ্গে আছি। এত তাড়াতাড়ি কি কারোর প্রতি ভালোবাসা হয়ে যায় সেটা আমি আগে বিশ্বাস করতাম না, কারণ এর আগে আমি কখনো প্রেম করিনি। এটাই আমার জীবনের প্রথম হয়তো এরকম মেলামেশা ছিল কোনো মেয়ের সঙ্গে। ও তখন লজ্জা পেয়ে পুরো রাস্তা আমার সঙ্গে আর কথা বলল না, কারণ হচ্ছে ভীষণ খানিক লজ্জা পেয়েছে। আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছে যেমনটা একজন প্রেমিক প্রেমিকা আরেকজনকে জড়িয়ে ধরে, ঠিক সেরকম ভাবে আমি এবং ও তখন বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর ওই দিনকে খাওয়া দাওয়া করে ও একটু বিশ্রাম নিল। আমি আর সমস্ত কাজ সম্পূর্ণ করলাম। পরে দেখলাম যে ও সারাদিনই ঘুমিয়েছে এবং ঘুম থেকে উঠলো রাত 9টার দিকে এবং উঠে বলল, ক্ষুধা লেগেছে, চলো খেতে যাই। আমরা সকলে একসঙ্গে খেতে বসলাম। আমার আব্বা, ছোট বোন, মা সকলে একসাথে খেতে বসেছি। এই মুহূর্তে আচমকা ও আমাকে বলল, ওইটা দাও। আমি তো আর ওইটা ওকে সরাসরি দিতে পারি না, কারণ হচ্ছে ও এখানে আছে সেটা তার কেউ জানে না, জানলে তো আমাকে একদম আস্ত রাখবে না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, বসে দিচ্ছি। এটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। তো ওইটা তখন আমার আব্বা শুনলো, কি দিচ্ছিস, কাকে দিচ্ছিস? আমি বললাম যে না, আসলে ওই যে ও হচ্ছে এটা চাইছে। আমার ছোট বোনের দিকে ইশারা দিয়ে দেখালাম। তো ছোট বোন বললো, আমি কোন সময় চাইলাম? তো আমি বললাম, চাসনি তুই? আচ্ছা ঠিক আছে, দে, এটা আমারে দে। তো এটা হচ্ছে মাংস ছিল, মাংসটা আমি নিলাম এবং নিয়ে হচ্ছে গিয়ে ওকে হচ্ছে গিয়ে দিলাম এবং ও আমার পেছনে বসে খাচ্ছিল। তো ও তখন সেখানে বসে খাচ্ছিল, তো চপর চপর করে খাচ্ছিল। তা আমাকে আমার আব্বাজান বললো কি যে, কিরে চপর চপর করে খাচ্ছিস কিসের জন্য, আস্তে খা। আমি তখন ওর পায়ের দিকে একটা চিমটি কাটতে গেলাম, কিন্তু ওইখানে ছিল ওর কোমরের দিকে চিমটি কেটে ফেললাম এবং ও তখন আও করে উঠলো মেয়ে কণ্ঠে। তখন ওরা শুনে ফেললো এবং সকলে বললো, আও করে উঠলো কে? তো তখন আমি বললাম যে আরে না, কেউ না। তারপর যে অনেক কষ্ট করে ম্যানেজ ট্যানেজ করে খাওয়া দাওয়া শেষ করে ঘরের বাইরে আসলাম এবং ও তখন আমার সঙ্গে আছে। ও তখন বললো, হাসতেছে আর কথা বলতেছে যে তুমি যে কতভাবে ম্যানেজ করো, সত্যি কথা মানুষের সাথে না মিশলে এই জিনিসগুলো বুঝতে পারতাম না। আসলেই এটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে, খুবই চমৎকার। এটা বলে বোঝাতে পারবো না, আমার কাছে খুব আনন্দ লাগছে, সত্যি কথা। চলো না আজকে রাত্রে আমরা ঘুরতে যাই বাইরে। আমি বললাম, তোমার ভাইরা জিনেটা আশেপাশে আছে, ওরা যদি তোমাকে দেখে ফেলে তাহলে নিয়ে যাবে না? ও বলল কি যে এখন অবশ্য তোমাদের সমস্ত কিছু দেখা হয়ে গিয়েছে, এখন চলে গেলে কোনো সমস্যা নেই, আমার ভ্রমণ করা হয়ে গেছে, দেখি আসুক ওরা, ওদের সঙ্গে দেখা হলে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিব, চলো। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল, কারণ ও যতদিন ধরে আমাদের এখানে আছে এই কয়দিন ওর প্রতি আমার যে টান, যে সখতা বা যে অন্যরকম ভালোবাসাময় মুহূর্তগুলো ছিল সেগুলো আমার ট্রিগার করতে শুরু করলো। আমি যে ওকে পছন্দ করে ফেলেছি সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি, কারণ ওর সঙ্গে যেরকমভাবে মিশেছি আমি আমার সারা জীবনে কোনো মেয়ে মানুষের সঙ্গে এরকমভাবে মিশিনি এবং একটা অদ্ভুত ভালো লাগা কাজ করতে ওর সঙ্গে মিশলে। তো ওই দিন রাত্রে আমি এবং ও বের হলাম। বের হওয়ার পর আশপাশটা সমস্ত জায়গা ঘুরে দেখতে লাগলাম। ও আমাকে উড়িয়ে অন্য একটা জায়গায় নিয়ে গেল, মাঝে মধ্যে আমাকে ওর আমার হাত ধরে উড়ে অন্য জায়গায় নিয়ে যেত এবং অনেকবার আমি আকাশে উড়েছি। ওই অনুভূতিগুলো ছিল অন্যরকম এবং দুর্দান্ত। তো ওই দিনকে রাত ছিল হচ্ছে জ্যোৎস্না রাত। আমি এবং ও ওই জ্যোৎস্না রাতে আমাদের যে খালপাড় ছিল, খালপাড়ের ওইখানে একটা ছোট্ট মাছা ছিল এবং এখানে চার ছিল যেগুলোতে মাছ ধরতো। তো ওইখানে আমি এবং ও বসেছিলাম, বসে গল্প করছিলাম। তো ঠিক সেই মুহূর্তে পেছনে সেই দুজন জিনিস উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলে কি যে, তুই তাহলে এখানে, তুই এরকমভাবে মানুষের সাথে মিশছিস, মানুষের সঙ্গে থাকছিস, এটা কি ঠিক হচ্ছে? এটা কিন্তু ঠিক না। আব্বা হুজুর তোকে তলব করে পাঠিয়েছেন আর তোকে এখনই যেতে হবে আমাদের সঙ্গে। সেই মুহূর্তে সিদ্রাহ মানে পরিমেয়েটা তার ভাইদেরকে বলে ওঠে, তোরা তো এতদিন আমাকে আটকাইতে পারলি না, আমি তো ঠিকই ঘুরেছি আমার মন মতো, আমি তো সময় চেয়েছিলাম 1 সপ্তাহ, প্রায় 2 সপ্তাহের উপরে ঘুরেছি এখানে, দেখেছিস সে তো আমার সঙ্গে এরকম করবে। ও তখন বললো যে ঠিক আছে তুই চল এখন আমার সঙ্গে, আর মানুষটা এখানে থাক, ও কিছু টের পাবে না। সিদ্রাহ কার সঙ্গে জন্য কথা বলছে। তারপর তখন বললাম, কার সঙ্গে কথা বলছো? ও তখন বললো, ওই যে আমার জিন ভাইরা আসছে।
আমি পেছনে তাকিয়ে দেখলাম দুটো ছায়ার মতো অবয়ব পিছনে দাঁড়িয়ে আছে এবং তারা ওরকমভাবে ওদের সঙ্গে তাকিয়ে কথা বলছে। তখন আমি বুঝতে পারলাম যে সিদ্রাহ হয়তো আজকে আমার কাছ থেকে চলে যাবে এবং আমি তখন বেশ খানিকটা মন খারাপ করে ফেললাম। ও তখন বললো, আচ্ছা ঠিক আছে তোরা যা, আজকে আমি চলে আসবো একটু পরে। ওরা তখন বললো যে না, এখনই আমাদের সঙ্গে যেতে হবে, না হলে তুই আসবি না। আমি জানি ওই বাড়িতে ঢুকে গেলে আমরা ওই বাড়িতে ঢুকতে পারবো না, আর তোকে এখান থেকে যেতেও দিব না। অনেকদিন হয়েছে, এখন বাড়িতে চল। তখন ওই মেয়েটির বললো কি যে আচ্ছা ঠিক আছে তোরা একটু বয়, আমি আসতেছি, ওর সঙ্গে কথা বলে নি। সেই মুহূর্তে সিদ্রাহ আমার কাছে এসে আমার হাত ধরলো, হাত ধরে বললো কি যে শোনো, তুমি আমাকে অনেকখানি হেল্প করেছো, অনেক মানে অনেক। তুমি এইখানে থেকে আমাকে যেরকমভাবে ঘুরিয়ে দেখেছো, যেরকমভাবে তোমার দুনিয়া দেখিয়েছো, তুমি সুন্দরভাবে যেরকমভাবে চলাফেরা করো, তোমার পরিবারের সঙ্গে আমার জন্য লড়াই করেছো, সমস্ত জিনিসপাতিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এই জিনিসগুলো আমি আমার জীবনে কোনোদিন ভুলতে পারবো না এবং এটা আমার জীবনের বেস্ট জার্নি ছিল। সত্যি কথা, আমি সত্যিই বেশ এনজয় করেছি। আর আমার পরনে তো তোমার বোনের কাপড় রয়েছে, এইটা থাকে, এটা আমি নিয়ে যাব। আর আমার যে কাপড়টা আছে না, ওটা কিন্তু খুব দামি কাপড়, ওইটা তুমি তোমার বোনকে দিও। ওইটা একদম নতুনই এবং খুব সুন্দর, ওইটা তোমার ঘরে টানানো আছে হ্যাঙ্গারে। ঠিক আছে, আমি তাহলে আজকে যাই, আমাকে এখন যেতে হবে। তাই বলে ও আমার হাত ছেড়ে দিল, ছেড়ে দিয়ে উঠে পড়লো। উঠে এসে তখন একটা আলোতে রূপান্তর হলো। তারপর আমাকে বলল, বাই, থাকো তুমি, হ্যাঁ ভালো থেকো। তাই বলে ওই তিনটা আলোক রশ্মি একত্রে মিলে একটা আলো হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। আমি তখন সেখানে হা হয়ে বসে রইলাম। কারণ হচ্ছে আমার তখন একটু কেমন যেন লাগছিল, খারাপ লাগছিল, অনেক বেশি খারাপ লাগছিল। কারণ যে পরীটা এতদিন আমার সঙ্গে এরকমভাবে থেকে আমার সঙ্গে এরকম সখ্যতা করেছে, আমার সঙ্গে এরকম মানে ওর প্রতি যে আমার ভালোবাসা চলে এসেছে সেটা আমি খুব ভালোভাবে জানি, এবং ওকে যে আমি সত্যিকার অর্থে ভালোবেসে ফেলেছি সেটা আমি কোনোভাবে উপেক্ষা করতে পারছিলাম না। আর ওকে যে ভালোবাসার কথা বলবো সেটা বলার সাহস আমার হয়নি। ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, ওর সঙ্গে আমার বেশ সখ্যতা ছিল, বেশ সুন্দরভাবে মিশতাম ওর সঙ্গে, কিন্তু ওকে যে আমি ভালোবাসি সেই কথাটা বলার মতো সাহস করে আমি আর উঠতে পারিনি। ও চলে গেল। আমি ওইখান থেকে বাড়িতে আসবো। ওইখান থেকে আমাদের বাড়িটা প্রায় 1 কিলোমিটার কাছাকাছি। আসার পথে বেশ কয়েকটা শুনশান জায়গা পড়ে, কিন্তু আসার পথে আমি পুরো শকড ছিলাম। আমি একা একা হেঁটে আসছিলাম। ও তো চাইলে আমাকে বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে যেতে পারতো, কিন্তু সেটা করেনি। ও চলে গিয়েছে এখান থেকে আমাকে রেখে। তার মানে ও আমাকে ভালোবাসে না, আমাকে এইভাবে এরকমভাবে ফেলে রেখে গেছে। আমি যে ভয় পাই সেটা জেনেও ফেলে রেখে গেছে। আমি তখন প্রচণ্ড শকে বাসা পর্যন্ত চলে আসলাম। এসে ওই রাত সারা রাত আমার ঘুম হলো না। আমি এত পরিমাণ কষ্ট পেয়েছিলাম যে সেটা বলে বোঝানোর মতো অপেক্ষা রাখে না। আমি ঘুমিয়ে পড়লাম ফজরের কিছুক্ষণ আগ মুহূর্তে। তারপর ঘুম ভাঙলো কয়টা বাজে আমি জানি না, 11টা কি 12টা হবে। ছোট বোনের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে বললো কি যে কিরে উঠিস না কেন, এত বেলা পর্যন্ত কোনো সময় ঘুমাস না, তোর কি কোনো শরীর খারাপ করেছে? তাই বলে আমার কপালে হাত দিল। দেখলো না, কোনো সমস্যা নেই। আমি বললাম যে তুই যা তো এখান থেকে, কিছু হয়নি আমার, ভালো লাগছে না, তুই যা। তারপর ও চলে গেল। আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই সর্বপ্রথম আমার বিছানায় নজর গেল, কারণ গত 2 দিন আমি ওর সঙ্গে ঘুমিয়েছি এবং দুজন বিছানা শেয়ার করে ঘুমিয়েছি, এবং ওর সঙ্গে আমি প্রত্যেক দিনই একই সঙ্গে মানে দেখা যেত কি যে আমার গায়ের পরে উঠে এসে শুয়ে আছে। সেরকমভাবে আমি তখন কল্পনা করতে শুরু করলাম যে আজকে ও নেই, আমার পাশ খালি, এবং ওর একটা ঘ্রাণ এই পুরো ঘরের ভিতরে আছে, ওর শরীরের ঘ্রাণ এই ঘরের ভিতরে আছে। তখন আমি খেয়াল করলাম যে ওর সেই জামাটা, যে জামাটা হচ্ছে গিয়ে ও পরতো, সেটা আমার ঘরের যে আলমারি আছে, একটা আলমারি আছে, সেই আলমারির ভিতরে সুন্দর মতো হ্যাঙ্গার করে রাখা। আলমারিটা খুলতেই পুরো ঘরের ভিতরে সেই শরীরের ঘ্রাণ মানে হচ্ছে সেই জামার ঘ্রাণটা ছড়িয়ে পড়লো। আমি যেন কান্না করে ফেললাম। তখন আমার এত পরিমাণ খারাপ লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি এরকম খারাপ মুহূর্ত আমার জীবনে আর কোনোদিন না আসুক, সেটাই আমি মনে মনে ভাবছিলাম। আমি তখন ওই দিনকে উঠে গোসল করে নিলাম পুকুরে। গোসল করে তখন খাওয়া দাওয়া করলাম এবং সারাদিন এরকমভাবে কাটলো। বিকালবেলা একটু ধান খেতে গেলাম আমার ভুঁই দেখার জন্য, কারণ হচ্ছে গিয়ে এগুলো তো আমি চাষ করি সমস্ত কিছু, তো সেগুলো দেখার জন্য গেলাম এবং আমি সমস্ত কিছু দেখে টেকে বাড়িতে চলে আসলাম সন্ধ্যার দিকে। সারা সন্ধ্যা আমি কাটালাম। আমাদের ভিটার পাশে একটা ছোট জায়গা আছে, এখানে হু করে বাতাস আসে, সেখানে কাটিয়ে খুব খারাপ লাগতে শুরু করলো। আমি কলেজে যাওয়া বন্ধ করে দিলাম, আর পড়ালেখা তো একদমই বন্ধ। কারণ হচ্ছে আমার ঘুম হতো না, আমি ঠিকমতো খেতে পারতাম না, আমি ঠিকমতো কারোর সঙ্গে কথা বলতে পারতাম না, চুপচাপ হয়ে গিয়েছিলাম। কারণ ওকে তো আমি ভালোবেসে ফেলেছিলাম। ওকে আমি এত পরিমাণ মিস করতে শুরু করলাম। ওকে যখন মিস করতাম তখন আলমারি খুলে ওই জামাটাকে জড়িয়ে ধরতাম। ওর গায়ের ঘ্রাণ তখন ওই জামায় লেগেছিল, এবং এত চমৎকার ঘ্রাণ যে ওর শরীরটা একদম আমার কাছে
যেন মনে হচ্ছিল যে আমার কাছেই অবস্থান করছে, শুধুমাত্র ওই জামাটার কারণে। আমি তো সেটা দেখেই কান্না করতাম। এরকম করে প্রায় সপ্তাহ ২ কাটে, মাঝখানে ১০-১৫ দিন কাটে। তো আমি তখনও প্রায় স্বাভাবিক জীবনে আসতে পারিনি। আমার বন্ধু-বান্ধব আমাকে জিজ্ঞেস করে, "তোর কি হয়েছে? তুই এরকম থাকিস কিসের জন্য?" আমি তখন বললাম যে, না কিছু হয়নি। তুই এসব নিয়ে ভাবিস না।" আর বাড়িতেও আমি সবসময় ঠিকমতো খেতাম না। আমার আম্মা আমাকে জিজ্ঞেস করে যে, "কি হয়েছে?" আমি তখন বলতাম যে, "না কিছু হয়নি।" খুব খারাপ লাগছিল। তো সেই রাত্রেবেলা প্রায় ১০-১৫ দিন পরে এক রাত্রেবেলা আমি হচ্ছে কি আমাদের ঘরের পেছনে যে উঠান আছে সেই পুকুর পাড়ে মাচার ওইখানে আমি বসে আছি। তো পুকুর পাড়ে একটা আম গাছের সঙ্গে একটা মাচা তৈরি করা ছিল, দেখতে বাতাস আসতো খুব এবং সামনের ভিটা দেখা যেত। তো আমি তখন সেখানে বসে আছি। তো বসে থাকার এক মুহূর্তে আমি খেয়াল করলাম যে একটা অদ্ভুত সুঘ্রাণ আমার আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে। সুঘ্রাণটা আমার খুব পরিচিত এবং এত পরিমাণ তখন আমার বুকের মধ্যে বাড়ি মেরে উঠল যে কে আশেপাশে কি কেউ তাহলে আছে। খুবই পরিচিত একটা ঘ্রাণ এবং এটা সিদ্রাহুর শরীরের ঘ্রাণ, যেটা আমি খুব ভালোভাবে পরিলক্ষণ করতে জানি এবং খুব ভালোভাবে স্পষ্ট আমি জানি। তো সেই মুহূর্তে আমি আশপাশটা তাকালাম, কাউকে দেখতে পেলাম না। তারপর আমি যখন এদিক ওদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, তখন আমি মনে মনে বলতে লাগলাম যে, সিদ্রাহু, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? সেদিন কিরকমভাবে আমাকে রেখে কেন চলে গেলে? তোমাকে সবসময় আমি খুব মিস করি। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। সেই মুহূর্তে আমি যখন ডান দিকে মানে হচ্ছে আমাদের ঘরের সাইডের দিকে তাকালাম, তাকে আমি অবাক হয়ে গেলাম। আমি দেখতে পেলাম সেখানে সিদ্রাহু দাঁড়িয়ে আছে। তার পরনে এক ধরনের দামি জামা, সেই রকমের জামা। তার চেহারার রকম মধ্যে এক ধরনের আলোর মতো গ্লেজ দিচ্ছে এবং শরীর থেকে যেন ওর মতো আলো ঝরে পড়ছে। তার মাথায় একটা মুকুট জাতীয় কোনো কিছু পরা, চুলগুলো খুব সুন্দর করে এমনভাবে বাঁধা, মনে হচ্ছে কোনো রাজ্যের রানী বা রাজকন্যা এরকমই। এবং সে এত সুন্দরভাবে সেজেগুজে আছে। সত্যি কথা, আমার কাছে থাকতে তাকে হয়তো আমি এতভাবে আদর যত্ন করতে পারিনি বা ওরকমভাবে ওকে সাজগোজ করার জন্য যত কিছু প্রয়োজন এগুলো এনে দিতে পারিনি। কারণ আমি একজন সাধারণ স্টুডেন্ট মানুষ, কৃষক মানুষ। আমি তাকে কীভাবে এই জিনিসগুলো এনে দিব? তো এই জন্য আমি তাকে হয়তো ওরকমভাবে সাজানো গোছানো করতে পারিনি। কিন্তু ও এইখানে যতদিন ছিল ততদিন বেশ খুশি ছিল। আমি দেখলাম ওর মনটা বেজার হয়ে আছে এবং অন্ধকারে ওর শরীর থেকে ঝলঝল করে আলো জ্বলছে এবং সেটা আমি দেখতে পাচ্ছি। আমি তখন বুকের ভিতর বাড়ি মেরে উঠলো। তখন আমি আচমকা এরকম একটু রিয়াকশন দিয়ে বললাম, সিদ্রাহু তুমি? ও তখন বলল যে, তুমি এখানে বসে কি করছো? ঘুমাওনি এখনো? রাত কত হয়েছে খেয়াল আছে? আমি বললাম যে, ঘুম আসছে না। ও বলল, কেন ঘুম আসছে না কেন? কি হয়েছে? আমি বললাম যে, না এমনিতেই ঘুম আসছে না। আমার মনটা এবং কণ্ঠটা কাঁদো কাঁদো হয়ে গেল। ও তখন আমাকে বলল যে, কেন ঘুম আসছে না বলো? এখানে এরকমভাবে বসে আছো অদ্ভুতভাবে। তোমার সঙ্গে দেখা করে সেদিনকে যে চলে গিয়েছিলাম, ওটার জন্য আমি খুব সরি। কারণ হচ্ছে আমি আসলে বুঝতে পারিনি যে এরকমভাবে চলে গেলে তুমি মন খারাপ করবে। আসলে তোমাকে বাড়িতে নামিয়ে দেওয়া যাওয়া উচিত ছিল আর তোমাকে ভালোভাবে বলে বিদায় নেওয়া উচিত ছিল। আসলে আচমকা ভাইরা আসলো, তখন চলে গেলাম। তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আমি বললাম যে, না মনে করার কি আছে। আমার কণ্ঠ প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। ও তখন আমার পাশে এসে বসলো, বসে বলল, এদিকে আসো, তোমার কি হয়েছে দেখি, এত মন খারাপ কিসের জন্য? আমি তখন কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, না আমার কি হবে, আমার কিছু হয়নি, আমি এমনি বসে আছি, ঘুম আসছিল না তাই। আমি তখন বললো, তুমি তো এরকম কখনো করো না। যেই ছেলে আমার সঙ্গে গল্প না করে দেখা যেত অল্প কিছুক্ষণ গল্প করলে তুমি ঘুমিয়ে যেতে, সেই ছেলে এখন রাত বাজে 2:30, এখন এখানে বসে আছো এরকমভাবে, বসে কোনো কিছু করছো না, একা একা। এমন হতো যে কারোর সঙ্গে বসে আছো তাহলে একটা কথা ছিল, একা একা বসে আছো, কারোর সঙ্গে কথাও বলছো না, তাহলে কি হতে পারে? আচ্ছা ঠিক আছে বাবা, আমি তো সরি। সেদিনকে যাওয়ার সময় আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আমি তোমার সঙ্গে আছি, তোমাকে দিয়ে যাওয়া উচিত ছিল। এই জন্য বোধহয় রাগ করে আছে আমার প্রতি, তাই না? চলো আজকে তোমার রাগ ভাঙাবো। আমি বললাম যে, না আমি কোথাও যাবো না। তুমি কেন এসেছো আবার? চলে যাও তুমি। আর তুমি যেখানে ছিলে সেখানে যাও, মানুষের জগতে আবার কেন এসেছো? ও তখন বললো, ও আচ্ছা বুঝতে পেরেছি, তাহলে তুমি রাগ করেছো তাই না? ঠিক আছে চলো, তোমাকে নিয়ে আজকে আমি ঘুরতে যাব। তাই বলে আমার হাতটা খপ করে ধরলো। ধরার পর আমি বললাম, কি করছো তুমি? ও বললো, শোনো, এতদিন তুমি তোমার জগৎ আমাকে ঘুরিয়ে দেখেছো, এবার আমি আমার জগৎ তোমাকে ঘুরিয়ে দেখাবো, যে জগৎটা শুধুমাত্র আমার একান্ত নিজের এবং আমার মতো করে সাজানো। আশা করি তোমার খুব ভালো লাগবে, চলো আমার সঙ্গে। তারপর ও আমাকে আমার হাত ধরে নিচে নামিয়ে নিয়ে আসলো এবং আমি তো ওকে কিছু বলতে পারছিলাম না। তখন আমার বুক ধড়ফড় করতে শুরু করলো। ওর সেই নরম এবং শীতল হাত আমার হাতে স্পর্শ করলো। আমি তখন আর কি বলবো। তখন ও আমাকে উড়িয়ে নিয়ে যেতে শুরু করলো। আমি তখন শূন্য হাসছি, শুধুমাত্র ওর দিকে তাকিয়ে আছি। ও
ও হাসি মুখে একবার উপরের দিকে তাকাচ্ছে আর একবার নিচের দিকে তাকাচ্ছে। জলজ্যান্ত সিদ্রাহকে আমি আমার কাছে পেয়েছি। পরীটা আমাকে রেখে চলে গিয়েছিল, কিন্তু এখন সে আমার আশেপাশেই আছে। সেটা ভেবে আমার একটু আনন্দ লাগছে। যদি আমি আমার ভালোবাসার কথা নাকে না বলতে পারি, কিন্তু আমার সত্যি খুব আনন্দ লাগছে, এবং এই আনন্দের কথা আমি আসলে বলে বোঝাতে পারবো না। তখন আমাকে উড়ন্ত অবস্থায় নিয়ে গেল এক উপত্যকায়। সে উপত্যকার একদম চারিদিকে শুধুমাত্র পাহাড় এবং মাঝখানে শুধুমাত্র সবুজ সমতল উঁচু নিচু এক ধরনের উপত্যকা আছে। সেই উপত্যকার মাঝখানে একটা বিরাট প্রাসাদের মতো ঘর আছে, মানে খুব বড় না আবার খুব ছোটও না, মোটামুটি একটা রাজবাড়ির মতো ঘর। সেই ঘরের ভেতরে আমাকে নিয়ে গেল, বিল্ডিং এর ভেতরে নিয়ে যাওয়ার পর আমাকে বললো, দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি, আমরা এখানে থাকি। আমি বললাম, তোমাদের বাড়ি? কিন্তু আশেপাশে তার কোনো ঘর বাড়ি নেই। ও তখন বললো, ঘর বাড়ি নেই তুমি দেখতে পাচ্ছ না তাই, ঘর বাড়ি আছে এবং জিনেরা থাকে। আমরা খুব দূর দূরান্তে বসবাস করি এবং আমরা প্রত্যেকটা পরিবারই এক একটা সম্ভ্রান্ত পরিবার। তুমি উপরে গেলে দেখতে পারবা, চলো। তারপর ও আমাকে উপরে নিয়ে গেল। ঘরের ভিতরে 3 তলার যে কামরাটা ছিল, কামরার একপাশের পুরো অঞ্চলটাই ও বসবাস করতো। ও বলতো, এইখানটা আমি বসবাস করি, আর এই ঘরের অন্যান্য জায়গায় আমার ভাইয়েরা বসবাস করে। আমি যখন গলি দিয়ে যাচ্ছিলাম, তখন ওদের ওই এক ভাইয়ের মধ্যে অন্য এক ভাইয়ের সঙ্গে দেখা হলো, যে ভাই কিনা ওদিনকে ওদের সঙ্গে গিয়েছিল। আমাকে দেখে বলে কিছু, আরে এই অমুক ছেলেটা না? তখন চিত্রহ বলল, হ্যাঁ, ও হচ্ছে আমার বন্ধু, ওকে নিয়ে এসেছি আমি। ও আসলে আমি ওখানে গিয়ে ওদের এখানটা ঘুরে দেখেছি। এখন ও আমার এখানে এসে ঘুরে দেখুক, ওদের বাড়িতে ছিলাম, ও আমাকে এতভাবে সিকিউরিটি দিয়ে রেখেছে, তোরা তো আমাকে খুঁজে পাসনি, কিন্তু ও আমাকে খুব যত্ন সহকারে ওদের বাড়িতে রেখেছিল, বুঝেছিস? তখন ওর ভাই বলল, ভালো করেছিস, এই তুমি ভালো মতো ঘুরো, ঠিক আছে? কোনো কিছু নিয়ে সংকোচ করো না, কোনো কিছু লাগলে আমাকে বললো অথবা চিত্রাকে বললো, ঠিক আছে? বললেও এনে দিবে। আমি বললাম, জি আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ও তখন একটু মুচকি হেসে দিয়ে চলে গেলাম। জিনটাকে যতটুকু খারাপ ভেবেছিলাম ততটুকু খারাপ সে না, মোটামুটি বেশ ভালোই আছে এবং চেহারা স্রোত সব ভালো আছে। তখন ওই পরিমেয়েটি মানে সিদ্রা আমাকে তার কক্ষে নিয়ে গেল। বিশাল আকৃতির এক কক্ষ, মনে হচ্ছে একদম ফুটবল মাঠ। এই পাশ থেকে ওই পাশে শুধুমাত্র ফার্নিচার, এটা ওইটা নানান ধরনের মেয়েলি জিনিস দিয়ে ভরা। আমি সেই জিনিসগুলো দেখতে লাগলাম, সত্যি খুব অদ্ভুত ছিল। আমি সেগুলো দেখে তখন বললাম যে, বাহ, তোমার রুমটা তো খুব সুন্দর। ও বললো, হ্যাঁ, এটা খুব সুন্দর এবং এই জিনিসটা তোমাকে দেখানোর জন্য আমি নিয়ে এসেছি, এবং বিশাল বড়। ওরা যে খুব বড় লোক সেটা দেখে বোঝা যাচ্ছিল। আমি বললাম, তোমরা তো বেশ বড় লোক, মাশাআল্লাহ। ও বললো কি যে, বড় লোক ছোট লোক বলে জিনের জগতে কিছু নেই, কিছু নিম্নমানের জিন আছে, তারা ওই গ্রামের নিচের অংশে বসবাস করে, মানে ওরা একটু দরিদ্র, কিন্তু বেশিরভাগ জিনেরা এরকম। আমরা চাষবাস করি, আমাদের সামনে যে জমি আছে এই জমিগুলো আমাদের জেনারাই চাষবাস করে, আর এরকমভাবেই আমরা এখানে সমৃদ্ধশালী। তবে আমরা চেষ্টা করি সকলকে সাহায্য দান ধ্যান করার জন্য। তারপর ও আমাকে রুমের সমস্ত জিনিস দেখাতে শুরু করলো। ও বললো কি যে, দেখো এই রুমের সমস্ত জিনিসপাতি হচ্ছে আমার, এবং আমি এখানে সব কিছু দেখি। ওইখানে প্রায় 8 থেকে 9টা সোফা আছে, এই পাশে ওই পাশে ঘুরিয়ে ফিরিয়ে এতগুলো সোফা রাখা, এবং সব জিনিসগুলো আমার দেখে বেশ ভালো লাগছিল, বেশ দামি ছিল জিনিসগুলো। তো আমার একটু ভয় লাগছিল। খানিকক্ষণ বাদে ও আমাকে বলল যে, চলো তোমাকে আরেকটা জায়গায় নিয়ে যাই। ও তার আগে তোমার জন্য একটা কাপড় আমি এনেছি, কাপড়টা আমি আগেই বানিয়ে রেখেছিলাম যে তোমাকে দিব বলে, এই নাও, এটা পরে নাও। আমি বললাম, এটা আবার কি জাতীয় কাপড়? ও বললো কি যে, এটা আমাদের এখানকার জিনেরা পরে, তোমার মাপের হবে, তোমার মাপ নিয়ে আমি দর্জির কাছ থেকে বানিয়েছি। তারপর ও আমাকে সেই জিনিসটা পরতে বললো। ওইখানে একটা পর্দার আড়াল ছিল, সেখানে কি আমাকে পরতে বললো। আমি সেগুলো পরলাম। তো পরার এক পর্যায়ে ও হচ্ছে কি তখন উকি মেরে দেখছে। আমি তখন পুরোপুরি কাপড় পরিনি, খালি গা ছিল। ও তখন এসে বললো কি যে, কী ব্যাপার? তো তখনই আমাকে দেখে ফেলে এবং বলে কি যে, এখন পর্যন্ত পরনি। আমি তখন হচ্ছে কি শরীরটা ঢেকে ফেললাম। বললো কি যে, তুমি লজ্জা পাচ্ছ আমার সামনে? একসাথে আমরা ঘুমিয়েছি এক বিছানায়, আর এখন লজ্জা পাচ্ছ? আমি তোমার সামনে কোথাও এরকম থেকেছি? আচ্ছা যাই হোক, তুমি যাও, তাড়াতাড়ি কাপড়টা পরে দিকে আসো। তারপরে আমি কাপড়টা পরে নিলাম। কাপড় পরে যখন এই পাশে আসলাম, সত্যি আয়নায় নিজেকে দেখে মনে হচ্ছিল না যেটা আমি, কারণ নিজের সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে শুধুমাত্র কাপড়ের জন্য। এত দামি একটা পোশাক আমি পরেছি। তখন বললো, এই তো সুন্দর লাগছে, একদম রাজপুত্রের মতো, চলো এবার আমরা আমাদের এখানকার লেকের পাড়ে ঘুরতে যাই। তোমাদের এখানকার লেকটা দেখিয়েছ, আমাদের এখানকার লেক কত সুন্দর তুমি দেখলে বুঝতে পারবে। ও তখন আমাকে ওদের সেই ছাদ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল উপর থেকে। তো উপর থেকে তখন দেখতে পেলাম যে আসলে এই উপত্যকায় শুধুমাত্র একটা বাড়ি না, আর অসংখ্য বাড়ি আছে, এবং প্রত্যেকটা জিনের বাড়ি। আশপাশের দূর দূরান্তে পাখির মতো ডানা মেলে কিছু কিছু জিন ওড়াউড়ি করছিল, কিন্তু ওদেরকে দেখতে পাখির মতো লাগছিল। সেই মুহূর্তে তখন পরিমেয়টি মানে সিদ্রা বলে ওঠে যে, ওরা জিন, ওদের দিকে তাকিও না, আর তুমি আমার সঙ্গে এসেছো সেহেতু কেউ কিছু বলবে না। আমার বাবা এখানকার বেশ প্রভাবশালী একজন জিন।
যেহেতু ওরা কোনো কিছু বলবে না, তুমি চলো, এখানে খুব সুন্দর একটা জায়গা আছে। তারপর ও আমাকে একটা বাগানের ভিতর নিয়ে গেল। বাগানটা শুধুমাত্র ফুল গাছ দিয়ে ভরা এবং আকাশে ভরা জ্যোৎস্না। জ্যোৎস্নার আশেপাশে এমন সুন্দর পরিবেশ। সেখানে আমাকে নিয়ে যাওয়া হলো। একটা ছোট কুঠির মতো ঘর আছে। কুঠিরের সামনে একটা ছোট্ট পুকুর আছে। পুকুরটার পানি এত স্বচ্ছ এবং এত চমৎকার। সে তখন আমাকে সেখানে নিয়ে গেল এবং বলল কি যে, দেখো, এটা হচ্ছে আমার পার্সোনাল স্পেস। এখানে আমি মাঝে মধ্যে আসি, রাত্রেবেলা বসে গল্প করে আমার বান্ধবীদের সঙ্গে এই ঘরের ভিতরে বিশ্রাম করি, তারপর এখানে গোসল করি। এই পুকুরটা আমার গোসল করার জন্য তৈরি করেছি আমি, আমার আব্বাস হুজুর তৈরি করে দিয়েছেন। এখানে মাঝে মধ্যে আর অনেক জিনিস আসে আমাদের এখানকার, মানে আমাদের বিল্ডিংয়ের। আমার ছোট বোন আসে, অনেকেই আসে। তো আমি তখন এখানে বসে তোমার সঙ্গে গল্প করবো আর কি, এই জন্য আমি এখানে নিয়ে এসেছি তোমাকে। তো আসলে ওর সঙ্গটা আমার কাছে বেশ ভালো লাগছিল। ও এত চমৎকারভাবে আমার সঙ্গ দিচ্ছিল যে আমি ওর সেই ওর সঙ্গে থাকার যে মুহূর্তটা সেটা আমি ব্যক্ত করতে পারবো না। আমি জানি আমি ওকে ভালোবাসি, কিন্তু ওর সঙ্গে থাকার যে মুহূর্তটা এতটুকু তুমি এনজয় করতে পারি। তখন আমি এবং ও এখানে বসে গল্প করতে শুরু করলাম। ও তখন আমাকে বলল যে, এই কয়েকদিন তুমি কিভাবে কাটিয়েছো? সত্যি আমি আরও আগে যাওয়া উচিত ছিল, কিন্তু সেখানকার কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছিলাম, এই জন্য আর যেতে পারিনি। আমাকে মাফ করে দিও তুমি। তারপর ও আমাকে একটা খাবার এগিয়ে দিল, বলো কি, যেটা খাও, এটা আমার খুব পছন্দের খাবার। এটা আমি কারোর সঙ্গে শেয়ার করি না, তবে তোমার সঙ্গেই করলাম। তখন আমি মন খারাপ করে সেই জিনিসটা খেতে শুরু করলাম। ও তখন বললো, বলো তো কেন মন খারাপ হয়েছে তোমার? এরকম মন খারাপ করে আছো কিসের জন্য? আমি সেই শুরু থেকেই দেখছি। আমি তখন বললাম, না কিছু হয়নি, একটু কাঁদো কাঁদো কণ্ঠে বললাম। ও তখন আমাকে বলল যে, দেখো, মন খারাপ করলে কি হবে? আমি তো তোমার সঙ্গে চলে এসেছি। এখন থেকে তুমি আমাকে যখনই ডাকবে আমি তখনই তোমার কাছে চলে যাব, ঠিক আছে? আমার তখন মনটা একদম ফকফকা হয়ে গেল, যেন মনে হচ্ছে যে কালো মেঘ কেটে গিয়ে সূর্যের কিরণ আমার মনের আকাশে উঠেছে, কারণ এখন থেকে ওকে ডাকলে আমার কাছে যাবে। তখন আমি একটু খুশি হয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে চারিদিক থেকে একটা অদ্ভুত বাতাস আমার গায়ে আসতে লাগতে শুরু করলো। বাতাসের সুঘ্রাণ, আমার পাশে আমার প্রেমিকা। এটা যেন এক অন্যরকম মুহূর্ত ছিল। সেই মুহূর্তে তখন আমার দিকে আঁখ বাড়িয়ে সিদ্রাহু বলল, শোনো, তুমি এরকম করে মন খারাপ করে আছো কিসের জন্য আমি জানি। আমি বললাম কি যে, কেন? ও তখন বলল যে, সত্যি কথা বলবো? আমি বললাম যে, হ্যাঁ সত্যি কথাই বলো, মিথ্যা কথা বলতে যাবে কিসের জন্য? ও জানালো, শোনো, তুমি আমাকে ভালোবাসো, এটা আমি জানি, অনেক আগে থেকেই জানি। এবং আমি ওইখান থেকে চলে আসার পর তোমাকে বেশ কয়েকদিন লক্ষ্য করেছি এবং আমি জানতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো। সত্যি কথা কি জানো, ওইখান থেকে চলে আসার পর আমি উপলব্ধি করতে পেরেছি যে সত্যি ভালোবাসা কাকে বলে। আমি ওইখান থেকে আসার পর তোমাকে একটা দিনও এমন হয়নি যে মিস করিনি। আমি ওইখান থেকে আসার পর 4-5 দিন এভাবে একা একা ছিলাম, কিন্তু কেন যেন মনে হচ্ছে যে কোনো কিছু একটা মিসিং আছে আমার জীবনে, কোনো কিছু একটা আমি খুব মিস করছি। তখন আমি বুঝতে শিখলাম যে এটা তুমি, কারণ তোমার সঙ্গে আমি যে কদিন কাটিয়েছি এই কদিন ছিল আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত, এবং এই মুহূর্তগুলোকে আমি কেন যেন ভুলতে পারছিলাম না। তখন আমার মনে হলো যে না, এই ফিলিংসটা, এই অনুভূতিটা আর অন্য কিছু নয়, এটা ভালোবাসার অনুভূতি, যেটা তোমার প্রতি আমার তীব্রভাবে হয়েছে। এবং তোমার সঙ্গে সেই একসঙ্গে খুনসুটি করা, হাসি ঠাট্টা করা, তোমার সঙ্গে ঘোরা, তোমার সঙ্গে একই বিছানায় শোয়া। তুমি তো মনে করছো যে তুমি হয়তো ঘুম থেকে উঠে আগে দেখেছো যে আমি তোমার শরীরের সঙ্গে লেপ্টে শুয়ে আছি, কিন্তু সেটা তুমি ওঠার আগে আমি দেখেছি, কিন্তু আমি সরিয়ে যাইনি, কারণ ওইটা আমার ভালো লাগতো। কেন ভালো লাগতো জানি না। পরবর্তীতে তুমি যখন ঘুম থেকে উঠে আলতো করে, আমার ঘুম যাতে না ভাঙে সেই জন্য তুমি আমাকে আলতো করে সরিয়ে তুমি উঠে যেতে, সেটা আমার খুব ভালো লাগতো। আমি জেগে থাকতাম, সমস্ত কিছু দেখতাম, এবং সেখান থেকে আসার পর আমি পুরোপুরিভাবে উপলব্ধি করেছি যে আমি তোমাকে ভালোবাসি এবং প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তখন আমি তোমার কাছে যাই এবং গিয়ে দেখি তোমারও একই হাল। তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, ঠিকমতো কারোর সঙ্গে কথা বলো না, এমনকি পরিবারের সঙ্গে ঠিকঠাক মতো একসঙ্গে খাও না, সকালে খাবার বিকালে খাও, রাত্রে ঠিকমতো ঘুমাও না। এই জিনিসগুলো দেখে তখন আমি বুঝতে পারি যে তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো, এবং এটা আমারও হতে শুরু করেছিল এখানে আসার পর। তারপর আমি তোমাকে এখানে নিয়ে আসি সারপ্রাইজ দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে চারিদিক থেকে কয়েকটা জিন এবং কয়েকটা মেয়ে এসে সেখানে এক ধরনের বাজি ফোটায় এবং তখন বলে যে, সিদ্রা, তাহলে সত্যি সত্যি এবার তুই বলতে পারলি, আমি তোকে বলেছিলাম না ও তোকে ভালোবাসে, তুই ওর কাছে যা, গিয়ে দেখ, দেখছিস প্রেমিক বেচারার অবস্থা কি। ও একদম মন খারাপ করেই তো বসেছিল, সারা দিন এরকম মন খারাপ করে থাকতো, তোকে বলেছিলাম না আমি। তখন সিদ্রা বলল কি যে, হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি। তাই বলে সঙ্গে সঙ্গেই আমি ওকে জড়িয়ে ধরলাম এবং ও আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো, এরকম জড়িয়ে ধরা এর আগে আমাদের হয়েছে,
কয়েকবার একে অন্যকে জড়িয়ে ধরেছি, কিন্তু সেটা ছিল এক প্রকার ভুল বা ভয়ে ভয়ে। কিন্তু এটা একদম দুজন দুজনের প্রতি ভালোবাসা এবং এক প্রকার মায়া মমতায়। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম এবং কান্না করে ফেললাম। ও আমাকে জড়িয়ে ধরে রেখেছিল। আমি তখন বললাম যে আমি তোমাকে ছাড়া কোনোদিনই থাকতে পারতাম না ভালো, তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। আমি তোমাকে এত পরিমাণ ভালোবেসে ফেলেছি যে আমার জীবন একদম বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল, ওলটপালট হয়ে গিয়েছিল। মাঝে মধ্যে মনে হতো যে তুমি আমার জীবনে কেন আসলে, কেন আমার জীবনটা ওলটপালট করে দিলে, এটা করাটা ঠিক হয়নি। তখন আমার তোমার কথার প্রতি রাগ হতো, কিন্তু তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি সত্যি জানতাম না। ও তখন আমাকে জড়িয়ে ধরলো। তারপর ওর বান্ধবীরা বলতে শুরু করলো, সিদ্রা চুমু খা ওকে, ওকে কিস কর, ও ছেলেটা একদম কান্না করতে করতে শেষ হয়ে যাবে তো। তখন সিদ্রা তার নরম এবং গোলাপি ঠোঁট দিয়ে আমার ঠোঁট স্পর্শ করে এবং এক মুহূর্তের ভিতরে আমার ঠোঁট ভিজে ওঠে। আমার অন্তর আত্মা একদম শীতল হয়। শীতল হয়ে যাওয়ার পর আমি যেন নিজের ভিতরে ছিলাম না, আমি যেন খুশির সাগরে হারিয়ে যাচ্ছিলাম। তারপর ওরা দুজন আমাকে ধাক্কা মেরে পানির ভিতর ফেলে দিল। এর আগে আমি এবং সিদ্রা একত্রে গোসল করেছি, কিন্তু সেটা ছিল এক প্রকার নাটকীয় গোসল এবং সিদ্রা তখন রাগ করেছিল। কিন্তু পানিতে ভিজে দুজনের একদম লেপ্টে আছি। ও এবং আমি তখন সাঁতার কাটতে শুরু করলাম। সিদ্রা আমার বুকের উপর শুয়ে আছে এবং আমি ওকে নিয়ে সাঁতার কাটছিলাম। কি সুন্দর মুহূর্ত, একে অন্যকে জড়িয়ে ধরে, আকাশে ভরা জ্যোৎস্না এবং চারিদিকে এক অন্যরকম ভালোবাসাময় প্রশান্তিময় বাতাস। ঘুম থেকে তখন ওইখান থেকে পানির ভিতর থেকে উঠে পড়লাম। উঠে আমি এবং ও সেই কুড়ে ঘরে গেলাম। সিদ্রা তখন আমার সামনে কাপড় পরিবর্তন করছিল। এটা দেখে আমি তখন বুঝতে পারলাম যে সিদ্রা আমাকে সত্যি সত্যি ভালোবাসে এবং ও আমার সামনেই তার ভেজা কাপড়টা সরিয়ে ফেললো। ওর দুধহালতা সেই শরীরটা আমার সামনে যেন একদম। আমি তখন সেদিকে তাকিয়েছিলাম। ও তখন বললো, কি দেখছো? আমি তখন বললাম যে তুমি আসলে খুব সুন্দর এবং এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। ও তখন বললো, ওদিকে তাকাও, তুমি এরকম ড্যাপড্যাপ করে তাকিয়েছো কেন? তাদের ওদিকে তাকাও, আমার দিকে তাকাবো না। বিয়ে না হওয়ার আগ পর্যন্ত তুমি আমার কাছে আসবে না। আমি বললাম, এটা আবার কেমন নিয়ম? তাহলে তো বিয়ে হওয়ার আগেই ভালো ছিল, আর প্রেম হওয়ার আগেই ভালো ছিল, অন্তত পক্ষে তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে। ও তখন বলল যে ঠিক আছে, এখন ওদিকে তাকাও যাও। তাই বলে আমাকে ওদিকে তাকাতে বাধ্য করলো এবং কয়েক সেকেন্ডের পর, কয়েক মুহূর্ত পর ও তার কাপড় পরিবর্তন করে নিল এবং বলল, এবার তাকাও। আমি তখন ভিজে চুপচুপে আছি। আমি তখন ওর সামনেই আমার জামা খুলে ফেললাম। ও বললো কি যে, এই দুষ্টু, তাড়াতাড়ি ওই পাশে গিয়ে জামা পরিবর্তন করে আসো, এই না তোমার জামা। তারপর আমি জামা পরিবর্তন করলাম। ওর চুল তখন ভেজা ছিল। ও বললো, আমার চুলটা একটু মুছে দাও তো। আমি তখন একটা তোয়ালে দিয়ে ওর চুলটা মুছতে শুরু করলাম এবং ও আমার একদম বুকের কাছাকাছি এসে বসেছে। আমি মুছে দিতে লাগলাম। তারপর ও বললো কি যে, সত্যি এরকম গোসলটা ছিল অদ্ভুত। তখন ওর বান্ধবীরা সকল বললো, কি রে তোরা বের হোস না কিসের জন্য? তোদের জন্য খাবার রেডি করে বসে আছি। তারপর একটা গোল মতো করে একটা পাটি বিছালো, একটা কাপড়, তারপর খাবার রাখা হলো। তারপর সকলে খেতে শুরু করলাম। এরপর ওর বান্ধবীরা যারা ছিল এবং ছোট ছোট জিনেরা যা ছিল বললো কি যে, যাই হোক, তোদের দুজনকে মেলাতে পারলাম। তোর চেহারার দিকে কদিন তাকানো যাচ্ছিল না, এমনভাবে ওর জন্য অপেক্ষা করেছিলি, আর আমরা যেতে দিইনি, কারণ হচ্ছে দেখতে চাচ্ছিলাম প্রেমিক বেচারার হাল কি হয়। এবার দেখেছিস। যাক, সকলে মিলে আমরা সেখানে আনন্দ করে খেতে শুরু করলাম। তারপর শুরু হলো আমাদের প্রেমের জীবন। এবং ওই রাত্রেবেলা তখন সকলে ওইখান থেকে চলে গেল। আমি এবং ও ওই রাত্রে ওই ঘরের ভিতরে ছোট্ট একটা কুঠির, সেই ঘরের ভিতরে শুয়ে গল্প করলাম এবং সারা রাত গল্প করলাম। ও আমার হাতের উপর হাত রেখে শুয়ে আছে এবং আমি ওকে আমার হাতের উপর রেখে ওর চুলগুলো বুলিয়ে দিতে লাগলাম। একটু একটু কখন ঘুমিয়ে পড়লাম জানি না। তখন ঘুম ভাঙলো বেশ অনেক বেলা করে। দেখলাম ও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ও আমাকে বলেছিল যে আমার কাছে আসবে না, কিন্তু ও আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে এমনভাবে শুয়ে আছে যেন আমি এর কোলবালিশ। আমার তখন এত আনন্দ লাগছিল। আমি ওর কপালে চুমু খেলাম। চুমু খাওয়ার পর ওকে ছেড়ে তখন উঠছিলাম না। ও তখন চোখ খুলে বলল যে, উঠেছ? আমি তখন বললাম যে, হ্যাঁ ওঠো, চলো, বেলা হয়েছে। ও তখন বললো, এখন পুরো জিনের রাজ্য ঘুমাচ্ছে, এখন তো আমাদের ঘুমানোর সময়, এখন কোথায় যাব? বেলা অনেকটা হয়েছে, তাই না? আমি বললাম কি যে, হ্যাঁ, আমাকে বাড়িতে যেতে হবে না? ও বললো কি যে, বাড়িতে এত তাড়াতাড়ি? না, তোমাকে ছাড়বো না, তুমি আমার সঙ্গেই থাকো, আর আমি বাড়িতে তোমাকে যেতে দিব না। ও তখন এই কথা বলতে আমি বললাম কি যে, ওটা আমার সোনা পাখি, বাড়িতে তো যেতেই হবে আমাকে, কারণ হচ্ছে আমি তো গতকালকে এসেছি, এত করে নিশ্চয়ই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে আমাকে বাড়ি থেকে। ও তখন বললো, না, তুমি আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকো, শুয়ে থাকতে বেশ ভালো লাগছে। যে এরকম করে আরও প্রায় 1 ঘন্টার মতো জড়িয়ে ধরে শুয়ে রইলাম। ওর আবদার এটা, ও আমাকে এত ভালোবাসে সেটা আমি সত্যি বুঝতে পারি। তারপর ওই দিনকে সেই জিন দুটো আমাদের জন্য খাবার নিয়ে আসলো, মানে ওই বাচ্চা যে জিন দুটো ছিল, খাবার নিয়ে এসে আমাদেরকে খেতে দিল এবং সেখানে বসে আমরা খেলাম এবং বিকেল পর্যন্ত সেখানে অপেক্ষা করলাম। এবং আমাকে বললো যে, চলে যাবে তুমি, তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগবে না। আমি বললাম যে, আরে বাবা, চলে তো একবারে যাচ্ছি না,
বাড়িতে একবার দেখা দিয়ে তারপরে আবার আসবো। ও তখন বললো, আচ্ছা ঠিক আছে চলো। তাই বলে সেই সন্ধ্যার দিকে আমাকে বাড়িতে নিয়ে গেল। এবং আমি যখন বাড়িতে ঢুকলাম, আমার আম্মা আমাকে দেখে বলল, কিরে তুই কই গেছিলি? সারাদিন কোনো খবর নাই, ঘরের দরজা এরকম আগলা রেখে কোন সময় বেরিয়েছিস তুই? আমি বললাম কি যে বেরোছিলাম, কিন্তু কি হয়েছে? ও তখন বললো, কি হয়েছে মানে ফসলের জমিতে ওই হয়েছে, ওইখানে জমির ধান সব নিড়াইতে হবে, আর ধান কাটার সময় হয়ে আসছে, আর কি অবস্থা সেটা তুই দেখবি না? আমাদের আজকে তোর গফুর চাচা এসে বললো যে জমির এই অবস্থা, জমি টমি ঠিক মতো দেখিস না নাকি? আমি বললাম আচ্ছা ঠিক আছে আম্মা দেখবো। তাই বলে নিজের ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে তখন আমি এবং ও বসে আছি। ওর সঙ্গে তোমার গল্প করার সময় আমি যেখানে যাই ওর সঙ্গে সঙ্গে সেখানে যাই। আগে যে আমার সঙ্গে ফাজলামি করতো, এখন সে সবসময় আমার হাত ধরে লেপটে থাকে আমার সঙ্গে। জমিতে গিয়ে দেখি কি যে জমিতে কারেন্ট পোকা লেগেছে এবং ধান প্রায় শীষ বেরিয়ে এসেছে। আমি তখন বললাম যে স্প্রে দিতে হবে, আগামীকালকে এসে দিতে হবে। কি যে একটা অবস্থা। তখন ও বললো, এটা নিয়ে তোমার ভাবতে হবে না, এই কারেন্ট পোকা ফোকা আমার জিনেটা একদম তাড়িয়ে দেবে। তারপরে দেখলাম ঠিকই পরের দিন এসে সেই জমির যে ধানের ছিল, শীষগুলো খেয়ে ফেলেছিল কারেন্ট পোকায়। সেই কারেন্ট পোকাগুলো পুরো জমি থেকে একদম উধাও। তার মানে ওরা এখানে আর নেই, ওরা উধাও হয়ে গেছে। পরিমেয়টা আমার জীবনে আসার পর থেকেই আমার জীবনটা যেন একদম অন্যরকম হয়ে উঠলো। আমি সেটা বলে বোঝাতে পারবো না। এরপর থেকে প্রায় প্রত্যেক দিনই ও আমার কাছে আসতো এবং ওর সঙ্গে আমি থাকতাম, ওর সঙ্গে গল্প করতাম, খাবার খেতাম এবং ওর সঙ্গে ঘুরে বেড়াতাম। এবং এভাবেই আমার জীবনটা আচমকা বদলে গেল, যা কিনা আমি কোনোদিন হয়তো বলে বোঝাতে পারবো না। এরকম করে প্রত্যেক দিনই আমি ওর সঙ্গে ওদের জগতে যেতে শুরু করলাম। আমাকে নানান জিনিস দেখাতো এবং নানানভাবে আমাকে এদিকে ওদিকে ঘুরিয়ে নিয়ে বেড়াতো। এটা আমার জীবনের জন্য এক অন্যরকম অধ্যায়, যে অধ্যায়ের কথা আমি হয়তো জীবনে কোনোদিন ভুলতে পারবো না। এবং আমি তাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি এবং সেও ঠিক তেমনটাই, সেও আমাকে অনেক বেশি ভালোবাসে। আমাদের প্রেমের সম্পর্কও প্রায় 3 বছরের এবং এই 3 বছর আমাদের মধ্যে কোনো ঝগড়া নাড়াই বা এই জাতীয় কোনো কিছু হয়নি। আমি আমার সমস্ত কিছু ব্যালেন্স করছি এখানে থেকে এবং আমার যত ধরনের বিপদ আপদ যা কিছু হয় ও আমাকে সবসময় হেল্প করে এবং বলে যে একমাত্র তুমি আমার এবং আমার সমস্ত কিছু, কারণ যার সমস্ত কিছু আমি, আমাকে নিশ্চয়ই কোনো বিপদে ফেলতে দিবে না। এবং ঠিক তেমনটাই হয়। আমার সঙ্গে যে একটা জিন আছে, এটা আজ পর্যন্ত আমাদের পরিবার বন্ধু বান্ধব কেউ জানে না। আমি শুধুমাত্র ও রাত হলে আমার সঙ্গে থাকে, মাঝে মধ্যে আমি ওর ওখানে গিয়ে থাকি। এভাবে আমাদের দিন কাটছে এবং আমরা একে অপরের সঙ্গে খুব ভালো আছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। গল্পের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে ভিডিওতে একটা লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। তাই মেগা বক্সের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা আমাদেরকে পাঠাতে চান, আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে মেইল করে আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো ঘটনা আমাদের কাছে পাঠাতে পারেন। ধন্যবাদ সবাইকে।